দোহায় বিস্ফোরণ, কাতারের বিশ্বাসভঙ্গ, আমেরিকা ইসরায়েল সম্পর্কে নতুন প্রশ্ন, মধ্যপ্রাচ্যের আকাশে এক বিস্ময়কর নাটক। মুসলিম দেশ হয়েও কাতার দীর্ঘদিন ধরে ছিল আমেরিকা ও ইসরায়েলের এক বড় আশীর্বাদ। তেল আবিব আর ওয়াশিংটনের সাথে এক অলিখিত বোঝাপড়া তৈরি হয়েছিল তাদের। ইরানের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করত দোহা। পাশাপাশি আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার হয়ে মধ্যপ্রাচ্যে খবরদারি চালাত ঠিক কাতারের মাটিতে। কিন্তু এবার যেন কাহিনী মোড় নিল অচেনা দিকে। ইসরায়েলের বিমান হামলার ঝড় এসে পড়েছে দোহার বুকে, আর সেই আগুনে নীরবে সায় দিয়েছে আমেরিকা। কাতারের বিশ্বাসভঙ্গ হলো মুহূর্তে। দোহার আকাশে আগুন, কাতারের হৃদয়ে প্রশ্ন। ইসরায়েলের হামলার পর কাতার দাঁড়িয়েছে এক গভীর দ্বিধার মোড়ে। এই হামলার ফলে শুধু প্রাণহানি ঘটেনি, ভেঙে গেছে কাতার, ইসরায়েলের সেই অলিখিত সমঝোতাও। এখন প্রশ্ন, কাতার কি আর আগের মতো থাকবে? তাদের পররাষ্ট্রনীতি আর মধ্যপ্রাচ্যের ভূমিকা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়। আমেরিকার ঘাঁটি অথচ লক্ষ্যবস্তু দোহা। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখান থেকেই চালানো হয় আমেরিকার বেশিরভাগ সামরিক অভিযান। ন্যাটোর বাইরে কাতারকে দেওয়া হয়েছে মেজর নন ন্যাটো অ্যালাই মর্যাদা। তবুও ইসরায়েল হামলা চালালো ঠিক সেই দোহার বুকে, যেন মিত্রকেই আঘাত করা হলো। এতে কাতারের নিরাপত্তা ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এখন দোহা আশা করছে আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে, কিন্তু ট্রাম্প প্রশাসন যদি নীরব থাকে তবে সম্পর্কের বন্ধনে টানাপোড়েন তৈরি হবে নিশ্চিতভাবে। গ্যাস, শক্তি আর কূটনীতির টুইস্ট। কাতার বিশ্বের অন্যতম বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় ও আমেরিকার মিত্র দেশগুলো রাশিয়ার গ্যাস থেকে দূরে সরে যেতে চাইছে। ফলে বিকল্প সরবরাহকারী হিসেবে কাতারের গুরুত্ব এখন আকাশচুম্বী। এই শক্তি কার্ড হাতে রেখেই দোহা চাইলে আমেরিকার মিত্রদের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে। একদিকে গ্যাস সরবরাহের স্থিতিশীলতা, অন্যদিকে আঞ্চলিক মধ্যস্থতার ভূমিকা। কাতার জানে তার হাতে রয়েছে বড় তাস। মধ্যস্থতাকারী না পক্ষভুক্ত? দীর্ঘদিন ধরে কাতার ছিল ইসরায়েল হামাসের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী, কিন্তু এবার ইসরায়েলের এই হামলা কাতারের সেই ভূমিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হামাস কি আর কাতারের ওপর আস্থা রাখবে? নিরপেক্ষতার মুখোশ কি এবার ভেঙে যাবে? এই প্রশ্নে দোদুল্যমান কাতার এখন নিজের কৌশল পুনর্বিবেচনা করছে। আস্থা ভাঙা, সম্ভাব্য নতুন জোট। কাতার মনে করছে ইসরায়েলের এই হামলা শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। রাজধানী দোহাতেই যখন বিস্ফোরণ, তখন দেশের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ না হয়ে পারে না। ফলে কাতার আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান নিতে বাধ্য হতে পারে। আর যদি দোহা মনে করে আমেরিকা যথেষ্ট কঠোর হচ্ছে না, তবে কাতার হয়তো হাত বাড়াবে ইরানের দিকে, যে ইরান এতদিন ছিল কাতারের গোপন প্রতিপক্ষ। দোহায় ইসরায়েলের হামলা শুধু একটি বিস্ফোরণ নয়, এটি মধ্যপ্রাচ্যের কূটনীতির চিত্রনাট্য পাল্টে দিতে পারে। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি শিকার নয়। রাতের আকাশ ছিঁড়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান। 12 দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে। কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনও জীবিত, এখনও প্রস্তুত। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে 15 জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা। তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা?
তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথায় ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে, এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে, এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন, আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে এই ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবার শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। গাজার আকাশে আগুন, আঙ্কারার হুঙ্কার, এরদোয়ানের বিস্ফোরক বার্তা ও প্রতিরোধে নতুন স্রোত। গাজার ধ্বংসস্তূপের ভেতর কান্না, আর আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন। এই নরক যন্ত্রণার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন বজ্রপাতের মতো আওয়াজ তুললেন। গাজা দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফোনের ওপরে ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতা কথা বললেন গাজার বর্তমান পরিস্থিতি আর ইসরায়েলের হামলা নিয়ে। আঙ্কারা জানিয়ে দিল, ফিলিস্তিনের পাশে তারা অবিচল। তুরস্কের প্রেসিডেন্ট শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন ভূ রাজনীতির পাল্টে যাওয়া বাতাসের দিকেও। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা, পশ্চিমা দেশগুলো এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। এরদোয়ানের মতে এটা গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, যা প্রমাণ করছে পশ্চিমা বিশ্বেও ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে। তুরস্ক শান্তি প্রতিষ্ঠার জন্য তার কূটনৈতিক লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে সেই একই সন্ধ্যায় ইস্তানবুলের রাস্তায় নেমে এলো হাজারো মানুষ, হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে বজ্রধ্বনি, খুন ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো। ফিলিস্তিনের জন্য সহায়তা প্ল্যাটফর্মের ব্যানারে 15টি সংগঠন আয়োজন করেছিল এই মিছিল। বাইজিদ স্কোয়ার থেকে শুরু হয়ে তাই এগোতে থাকে হাজিয়া সোফিয়ার দিকে, যেন ইতিহাস আর বর্তমান একসাথে হাঁটছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ব্যানারে স্পষ্ট বার্তা, গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য দায়ী ইসরায়েল এবং এই অবরোধের জবাবদিহিতা চাই। কিন্তু এর বাইরে আরও ভয়াবহ তথ্য দিচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র কয়েক মাসে মৃত্যু যেন সংখ্যার সীমা ছুঁয়ে ফেলেছে। 18 মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলের তীব্র হামলায় নিহত হয়েছে অন্তত 9,862 জন ফিলিস্তিনি, আহত 40,809 জন। অক্টোবর 2023 থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 61,000, আহতের সংখ্যা 1,52,850। আরও করুন অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার অনুমোদন দিয়েছে গাজা শহর দখলের পরিকল্পনা। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সঙ্গেই তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে এবং যুদ্ধবিরতির আশা শেষ করে দেবে। কিন্তু এই গল্প শুধু গাজার নয়, এটা গোটা অঞ্চলের শক্তির লড়াই। কারণ গাজার পাশে দাঁড়াতে শুধু তুরস্ক নয়, ইরানও নিজের অবস্থান স্পষ্ট করেছে। তেহরান বহুবার জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ ভাঙা যাবে না। হামাস, হিজবুল্লাহ বা গাজার যোদ্ধাদের পেছনে যে অদৃশ্য ঢাল, তার অংশ ইরান।
এই কারণেই ইসরায়েলের যে কোনো পরিকল্পনা যতই ভয়ঙ্কর হোক, বাস্তবায়ন এত কঠিন হয়ে পড়ে। গাজায় যুদ্ধ চলছে, আকাশে আগুন জ্বলছে, কিন্তু ইতিহাস বলছে যখন ফিলিস্তিনের পাশে আঞ্চলিক শক্তিগুলো এক হয়ে দাঁড়ায়, তখন আগ্রাসনের সাম্রাজ্য কেঁপে ওঠে। আর হয়তো সেই সময় এখনই। বৈরুতের আকাশে তেহরানের ছায়া, লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল, কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন দুই প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়েছিল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি 5 অগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, দুই জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা, যা 2025 সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট। মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন, প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণে। লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্যে লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দুই পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত। ঘর অন্ধকার, দরজা বন্ধ, তবু ভেতরে আলো। মঙ্গলবার বিকেলে তেহরানে এমন এক বৈঠক হলো, যার ঢেউ আঞ্চলিক রাজনীতি পেরিয়ে ছড়িয়ে পড়বে মহাকাশ পেরিয়ে আফ্রিকার অন্তরে। মুখোমুখি বসলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি ও দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল রুদজানি মাফওয়ানা। তাদের চোখে একটাই লক্ষ্য, পারস্পরিক জাতীয় স্বার্থ রক্ষা, আর সেই জন্য সামরিক সহযোগিতা আরও গভীর করা। সরকারি বিবৃতিতে এই সফরকে বলা হলো তেহরান প্রিটোরিয়া সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। বৈঠকে মুসাভি স্পষ্ট জানালেন, দুই দেশের রাজনৈতিক মিল কেবল কাগজে রাখার বিষয় নয়, এটি কাজে লাগিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর সহযোগিতা গড়ে তুলতে হবে। তার কণ্ঠে গর্ব মিশ্রিত দৃঢ়তা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী বাহিনী। তাদের অর্জিত অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাগ করে নিতে আমরা প্রস্তুত। শুধু IRGC নয়, ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং লজিস্টিক ইউনিটের দক্ষতাও তার তালিকায় ছিল, যা প্রযুক্তি, সামরিক শিল্প ও নিরাপত্তা জোরদারে আফ্রিকার উপকারে আসতে পারে। কথার মাঝেই মুসাভির কণ্ঠে শোনা গেল সতর্কতার সুর। তিনি মার্কিন ইসরায়েলি সাম্প্রতিক পদক্ষেপকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করলেন, আর এক হুঁশিয়ারি দিলেন, যদি আবার আগ্রাসন ঘটে, ইরানের প্রতিক্রিয়া হবে আরও নির্ণায়ক। তার কথাই শুধু শক্তির প্রদর্শন নয়, ছিল দৃঢ় সংকল্প।
যুদ্ধ হোক বা কূটনৈতিক সংঘাত, ইরান প্রস্তুত নিজের অবস্থান রক্ষায়। বৈঠকে এক আবেগঘন মুহূর্ত এলো যখন মুসাভি প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার সেই উদ্যোগের, যেখানে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চালাচ্ছে। মুসাভির ভাষায় এই পদক্ষেপ ইরানের ন্যায় বিচার ভিত্তিক নীতির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। কমান্ডার মাফওয়ানা স্মরণ করালেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের দিনগুলো। তখন ইরান ছিল তাদের অন্যতম আন্তর্জাতিক সমর্থক। সেই ঐতিহাসিক সহায়তা তার মতে দুই দেশের সম্পর্ককে শুধু কৌশলগত নয়, আবেগের বন্ধনেও বেঁধে দিয়েছে। এই বৈঠক কেবল অস্ত্র বা প্রযুক্তি বিনিময়ের চুক্তি নয়, এখানে গড়ে উঠেছে দুই মহাদেশের, এশিয়া ও আফ্রিকার এক যৌথ কৌশল। ইরান, যে একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব ঠেকাতে দৃঢ়, এখন সেই শক্তি আফ্রিকার মিত্রের সঙ্গে ভাগ করছে। দক্ষিণ আফ্রিকার জন্য এটি অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা বাড়ানোর সুযোগ, আর ইরানের জন্য এটি আন্তর্জাতিক মঞ্চে নতুন এক কূটনৈতিক ঢাল। বৈঠক শেষে দুই জেনারেল যখন করমর্দন করলেন, তা যেন ছিল দুই মহাদেশের সামরিক শক্তির প্রতীকী মেলবন্ধন। বাস্তবে হয়তো কোনো চুক্তি সই হলো কয়েক পাতার কাগজে, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছাবে সমুদ্র পেরিয়ে, সীমান্ত ছুঁয়ে, শক্তির নতুন সমীকরণ আঁকতে। ইরান আবারও প্রমাণ করলো তারা শুধু নিজের জন্য লড়তে জানে না, বরং বন্ধুর জন্য বর্ম হয়ে দাঁড়াতে পারে। আর এই বন্ধুত্ব, ইতিহাস বলে, অনেক সময় এই যুদ্ধক্ষেত্রের গতি বদলে দেয়। রাতের অন্ধকারে যেন কোনো সিনেমার গোপন দৃশ্য। দরজা বন্ধ, জানালায় মোটা পর্দা, চারপাশে অস্ত্রধারী পাহারা। ভেতরে কি বসে আছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা, যাদের নাম ইসরায়েলের হিট লিস্টে? টেলিগ্রাফের প্রতিবেদন বলছে কমপক্ষে 15 জন শীর্ষ বিজ্ঞানীকে হঠাৎ করে আত্মগোপনে পাঠিয়েছে তেহরান। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যারা ছিলেন, তাদের বদলে দেয়া হয়েছে এমন শিক্ষকদের যাদের পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণটা ভয়াবহ। 2010 সাল থেকে মোসাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন ইরানের পরমাণু প্রকল্পের মস্তিষ্করা। কেবল জুন মাসেই 12 দিনের ব্যবধানে হত্যা করা হয় অন্তত 30 জন বিজ্ঞানীকে। খবর এলেই তেহরান জেগে ওঠে। শুরু হয় শিকারের খেলা। ইরানের গোয়েন্দারা দেশ জুড়ে খুঁজতে থাকে ইসরায়েলি গুপ্তচরদের। সন্দেহভাজন কয়েকশো মানুষ ইতিমধ্যেই ধরা পড়েছে। এর মধ্যেই ঘটে আরেক নাটকীয় মোড়। রুজবে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী ধরা পড়লেন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসিতে ঝুলে শেষ হলো তার গল্প। এই মৃত্যুই যেন বার্তা, বিশ্বাসঘাতকতার দাম শুধু পদ হারানো নয়, জীবন হারানো। তেহরান এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না। তালিকাভুক্ত প্রায় 100 বিজ্ঞানীর মধ্যে যাদের প্রাণ সবচেয়ে ঝুঁকিতে, তাদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। কেউ গোপন শহরে, কেউ পাহাড় ঘেরা সুরক্ষিত বাড়িতে, কেউ বা উত্তর উপকূলে। সবখানেই 24 ঘন্টা পাহারা। দেহরক্ষীদের নিয়েও এসেছে বড় পরিবর্তন। যাদের উপর সামান্য সন্দেহ, তাদের সরিয়ে আনা হয়েছে বিশ্বস্ত নতুন মুখ। নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেন, বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে এবং দেশের উত্তর উপকূলে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ইরান জানে এটি শুধু প্রাণ বাঁচানোর লড়াই নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তাদের পরমাণু কর্মসূচি কেবল প্রযুক্তি নয়, এটা শক্তি, প্রতিরোধ আর রাজনৈতিক মর্যাদার প্রতীক। আর তাই ইসরায়েলের বার্তা যতই ভয়ঙ্কর হোক, যে ইরানের পরমাণু কর্মসূচিতে কাজ করবে সে স্বয়ংক্রিয়ভাবে আমাদের লক্ষ্য। তেহরান পিছু হচ্ছে না, বরং এই খেলায় ইরান আরও ধূর্ত হচ্ছে। বিজ্ঞানীদের একদল গোপনে কাজ চালিয়ে যাচ্ছে অজানা স্থানে। যাদের সামনে পাঠানো হয়েছে তারা ছায়া মাত্র, ভুল টার্গেটে ইসরায়েলকে ব্যস্ত রাখতে। যেন দাবার বোর্ডে রাজার নিরাপত্তায় বারবার গুটি বদলানো হচ্ছে। টুইস্টটা এখানে, ইসরায়েল হয়তো ভেবেছিল ভয় দেখিয়ে বা গুপ্ত হত্যা চালিয়ে ইরানের পরমাণু স্বপ্ন থামানো যাবে, কিন্তু তেহরান সেই চাপকে পরিণত করেছে এক ধরনের গোপন অস্ত্রে, অদৃশ্য বিজ্ঞানী, ছায়াময় ল্যাব আর এক অটল বার্তা, আমরা আছি, কাজ থামবে না। এই গোপন শহরগুলোতে হয়তো এখনো রাত জেগে চলছে হিসাব, পরীক্ষা আর পরিকল্পনা। বাইরে অন্ধকার, ভেতরে আলো, আর সেই আলোয় গড়ে উঠছে এমন কিছু যা হয়তো একদিন ইসরায়েলের কৌশলকে উল্টে দেবে, চুপি সারে, বিনা শব্দে, ঠিক যেমন করে ইরান তার সবচেয়ে মূল্যবান মস্তিষ্কগুলোকে আড়ালে রেখেছে। বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা, গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ।
ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল, বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন, অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয় বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে। আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসেই আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন 1 সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাক, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের 4র্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাত এখন প্রায় মৃত্যু। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেন গুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়, ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন, এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘুরিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। রাতের আকাশে যুদ্ধবিমান গর্জে ওঠে, গাজার বুকে ধুলো আর ধ্বংসের স্তূপ জমে ওঠে। আর এই দৃশ্যের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের হাতে আঁকেন এক নতুন মানচিত্র, গাজা সিটি দখলের পরিকল্পনা। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং এক রাজনৈতিক দাবার চাল। 2 বছরের যুদ্ধের আর 2 মাসও নেই। এর মধ্যেই নেতানিয়াহু নিজের নিরাপত্তা মন্ত্রিসভায় তোলেন এই প্রস্তাব, গাজার কেন্দ্র গাজা সিটির পূর্ণ দখল। সামরিক প্রধানরা মাথা নাড়লেন, সতর্ক করলেন এতে বাড়বে মানবিক বিপর্যয়, ঝুঁকবে অন্তত 50 জন ইসরায়েলি জিম্মির জীবন। কিন্তু তাদের আপত্তি কাগজে রইল, সিদ্ধান্তে নয়। সমর্থনহীন যুদ্ধ প্রস্তুতি। বিশ্ব ইসরায়েলের প্রতি সমর্থন এখন তলানিতে। নিজ দেশেও জনমত বদলে গেছে। জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ যুদ্ধ থামাতে চায়, জিম্মিদের ফেরত চায়। কিন্তু নেতানিয়াহু হাঁটছেন উল্টো পথে, কারণ এই অভিযানের মাধ্যমে তিনি সময় কিনতে পারবেন, নিজ রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সময়। তার জোটের 2 উগ্র ডানপন্থী মিত্র ইতামার বেন গভির এবং বেজাল স্মোট্রিচ যুদ্ধ বন্ধ হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বারবার। তাদের স্বপ্ন আরও ভয়ঙ্কর, পুরো গাজা দখল, ইহুদি বসতি স্থাপন এবং শেষ পর্যন্ত অঞ্চলটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া। তুলনায় নেতানিয়াহুর নতুন পরিকল্পনা তাদের চোখে অর্ধেক পথ। দ্বিমুখী চাপের খেলা। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি পুরো গাজার নিয়ন্ত্রণ চান, কিন্তু বাস্তবে প্রথম ধাপ হিসেবে ঠিক করেছেন কেবল গাজা সিটি দখল করা। কাছের শরণার্থী শিবিরগুলো এখনই হাতে নেবেন না, কারণ সেখানে অন্তত 20 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন। অভিযান শুরুর আগে রেখেছেন 2 মাসের সময়সীমা, যাতে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময়ের সুযোগ থাকে। তবে সেটি আসল উদ্দেশ্য নাকি শুধুই সময়ক্ষেপণ, সেটি নিয়েই প্রশ্ন। সেনা বনাম সরকার।
দীর্ঘ 10 ঘন্টার বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ প্রধান ইয়াল জামির স্পষ্ট বললেন, এটি হবে এক বিপজ্জনক ফাঁদ। প্রায় 2 বছরের লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলি বাহিনী আরও দুর্বল হবে আর ফিলিস্তিনের মানবিক সংকট চরমে পৌঁছাবে। কিন্তু নেতানিয়াহু শোনেননি। আন্তর্জাতিক মঞ্চে একাকিত্ব পরিকল্পনা ঘোষণার পর জার্মানির সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর পথে ঠেলে দিচ্ছে। গাজার অনাহার ও খাদ্য সংকটের ছবি বিশ্ব জুড়ে ইসরায়েলের যুদ্ধকে অগ্রহণযোগ্য করে তুলেছে। মার্কিন সমর্থন থাকা সত্ত্বেও নেতানিয়াহু এখন এক আন্তর্জাতিক নিঃসঙ্গতার মধ্যে দাঁড়িয়ে। এই পরিকল্পনায় সমর্থন নেই সেনাবাহিনীর, নেই দেশের সাধারণ মানুষের, নেই বিদেশি মিত্রদেরও। তবু নেতানিয়াহু এগোচ্ছেন, কারণ এটিই তার পুরনো পদ্ধতি: যুদ্ধকে দীর্ঘায়িত করা, জিম্মিদের ও গাজাবাসীর দুর্ভোগ বাড়ানো আর নিজের রাজনৈতিক সময়টুকু বাড়িয়ে নেওয়া। গাজার রাস্তায় ধুলো উঠছে, ধ্বংসস্তূপ, আর দূরে ক্ষমতার প্রাসাদে বসে নেতানিয়াহু নিজের বাকি চালগুলো গুনছেন। প্রশ্নটা এখনো ঝুলছে, এ চালে কাদের জয় হবে আর কাদের সব হারাতে হবে? বিস্ফোরণের ছাই থেকে উঠছে নতুন সেনাবাহিনী। তুরস্কের হাত ধরে সিরিয়ার পুনর্জন্ম। 13 বছরের রক্তক্ষয়, ধ্বংস আর অশ্রুর পর সিরিয়ার আকাশে যেন আবার ভেসে উঠছে নতুন এক ভোরের আভাস। যে আকাশ একসময় ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠত, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে এক ভিন্ন সুর, পুনর্গঠনের, শক্তির আর বেঁচে থাকার প্রতিজ্ঞা। আঙ্কারা ও দামেস্কের টেবিলে সই হলো এমন এক প্রতিরক্ষা চুক্তি, যা শুধু কালি নয়, বহন করছে ভবিষ্যতের রক্তমাংস। তুরস্ক প্রতিশ্রুতি দিল সিরিয়ান সেনাবাহিনীকে দেবে আধুনিক অস্ত্র, উন্নত লজিস্টিক সরঞ্জাম আর প্রয়োজনে পরিচালনার প্রশিক্ষণও। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা শুধু সহায়তা নয়, দিচ্ছি নিরাপত্তার ছাড়। কিন্তু এর পেছনে আছে আরও বড় গল্প। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দির নেতৃত্বাধীন এসডিএফ, যাদের নতুন সরকারের সাথে মার্চ মাসে রাষ্ট্র কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, তারা এখনও শর্ত পূরণ করেনি। আঙ্কারা চাইছে এই বিলম্ব যেন শেষ হয়, কারণ সিরিয়ার নিরাপত্তার জন্য একক সেনাবাহিনী হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। সিরিয়ার সরকারি সংস্থা সানা বলছে, চুক্তির লক্ষ্য স্পষ্ট: সেনাবাহিনীর সক্ষমতা জোরদার, প্রতিষ্ঠান উন্নয়ন, কাঠামো শক্তিশালী করা আর নিরাপত্তা খাতে বড় সংস্কার আনা। এর আওতায় সন্ত্রাস দমন, মাইন অপসারণ, সাইবার প্রতিরক্ষা, সামরিক প্রকৌশল, শান্তিরক্ষা মিশন সবই থাকবে। এমনকি তুর্কি বিমান ঘাঁটি স্থাপন ও F-16 যুদ্ধ বিমান মোতায়েনের কথাও আলোচনায়। তুরস্কের শক্তি এখানে কেবল সেনাবাহিনীতে নয়, 20,000-এরও বেশি সৈন্য এখনও সিরিয়ায় অবস্থান করছে, আর এই মুহূর্তে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। যুদ্ধের ধোঁয়া ম্লান হওয়ার আগেই দুই দেশের বাণিজ্য বেড়েছে চোখে পড়ার মতো। 2025 সালের জানুয়ারিতে সিরিয়ায় তুরস্কের রপ্তানি বেড়েছে 38%। নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, ধাতু, যা সিরিয়ার পুনর্গঠনের প্রাণ। জ্বালানি সহযোগিতায় আলেপ্পোতে নতুন গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ গ্রিড একীকরণ, এমনকি খনি ও ফসফেট খাতে বিনিয়োগও চলছে। কিন্তু কেন এই চুক্তি এত জরুরি? এর উত্তর লুকিয়ে আছে 2024 সালের ডিসেম্বরের এক ভয়াবহ অধ্যায়। মাত্র 48 ঘন্টায় ইসরায়েল চালিয়েছিল 350-এরও বেশি বিমান হামলা, গুঁড়িয়ে দেয় সিরিয়ার সামরিক অবকাঠামোর 70 থেকে 80%। আকাশ ছিঁড়ে নামা বোমা ধ্বংস করেছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ ঘাঁটি, অস্ত্র কারখানা, রাডার টাওয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলি মিডিয়া নিজেরাই তুলনা করেছিল হিরোশিমার সাথে। দক্ষিণের জলসম্পদ দখল করে নিয়েছিল তারা। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার সেনাবাহিনী পুনর্নির্মাণে লাগবে কয়েক বছর আর শত শত বিলিয়ন ডলার। তাই তুরস্কের সহায়তা শুধু সামরিক নয়, এটি জীবনদায়ী শিরায় রক্তপ্রবাহের মতো। এই চুক্তি যেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে ওঠা এক নতুন ফুল। তুরস্কের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সিরিয়া আজ প্রমাণ করতে চাইছে, আগুনে পুড়েও ফিনিক্সের মতো নতুন ডানা মেলে ওড়া যায়। আর আঙ্কারা এই পুনর্জন্মের আকাশে নিজের শক্তির সিলমোহর রেখে যাচ্ছে। ইরানের বার্তা বিশ্বকে, চাপের কাছে নয়, শক্তির পথে অটল। তেহরানের আকাশে এক কঠিন ঘোষণা ভেসে উঠল: ইরান মাথা নোয়াবে না। কেউ চাইলেই তারা তাদের পারমাণবিক পথ থামাবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI প্রধান মোহাম্মদ ইসলামি এমন এক ভাষণ দিলেন, যা যেন পশ্চিমা দুনিয়ার কানে বজ্রপাতের মতো বাজল। তিনি সোজা সাপটা বললেন, ইরানি জাতি বুলিংয়ের কাছে আত্মসমর্পণকারী নয়।
দ্বিমুখী নীতির বিরুদ্ধে ইরানের অটল অবস্থান। ইসলামী অভিযোগ তুললেন পশ্চিমা শক্তি ও তাদের মিত্ররা একদিকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কথা বলে, অন্যদিকে ইরানকে আধুনিক প্রযুক্তি থেকে দূরে রাখতে কোটি কোটি ডলার ঢালছে। তাদের এই দ্বিমুখী নীতি শুধু ইরানকে থামানোর জন্য নয়, বরং পুরো মুসলিম দুনিয়ার অগ্রযাত্রা রুদ্ধ করার জন্য। তিনি সরাসরি বললেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র চলছে তা তাদের আধিপত্যবাদী চরিত্রের প্রমাণ। আর সেই চরিত্র স্পষ্টভাবে দেখা যায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অপরাধের মধ্যেও। ইসরায়েল মার্কিন হামলার স্মৃতি। জুন মাসের ঘটনা তুলে ধরে ইসলামী জানান, ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছিল। এতে ধ্বংস হয়েছে স্থাপনা, নিহত হয়েছেন দেশের মেধাবী পারমাণবিক বিজ্ঞানীরা। এমন হামলা হয়েছিল মাত্র 12 দিনের মধ্যে, ঠিক তখনই যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA ইরান বিরোধী ভিত্তিহীন প্রস্তাব পাশ করেছিল। ইসলামের কণ্ঠে ক্ষোভ, যদি তাদের দাবি সত্য হয় তাহলে প্রমাণ দেখাতো, কিন্তু কোনো তদন্তই এসব অভিযোগ প্রমাণ করতে পারেনি। তার মতে এসব প্রস্তাব আসলে ইরানের অগ্রগতিকে থামানোর আড়াল মাত্র। দ্বৈত মানদণ্ডের কটাক্ষ। ইসলামী মনে করিয়ে দেন, ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT বা IAEA এর সুরক্ষা চুক্তির সদস্যই নয়, অথচ পশ্চিমা শক্তি কখনো তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে না, বরং ইরানের বৈজ্ঞানিক উন্নতি তাদের জন্য আতঙ্ক। তিনি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে আহ্বান জানান, ইরানি বিজ্ঞানীদের হত্যার নিন্দা জানাতে হবে, নইলে বিশ্ব বুঝে যাবে ন্যায় বিচারের নামে খেলাটা আসলে পক্ষপাতের। ইচ্ছা শক্তির যুদ্ধ, হুমকি শেষ না হওয়া পর্যন্ত প্রস্তুতি। এই অনুষ্ঠানে AEOA এর মুখপাত্র বেহরুজ কামাল বান্দি সতর্ক করলেন, আমরা কঠিন 12 দিন পেরিয়েছি। যতক্ষণ পারমাণবিক কর্মসূচি হুমকির মুখে থাকবে, আমাদের সতর্ক থাকতে হবে। এ কেবল প্রযুক্তির লড়াই ছিল না, ছিল ইচ্ছা শক্তির যুদ্ধ। ইরান বুঝে গেছে, যেদিন তারা সতর্কতা হারাবে সেই দিন শত্রুরা আবার আঘাত হানবে। ইরান জানিয়ে দিল যে হুমকি শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তাদের প্রস্তুতি থামবে না। পশ্চিমা দুনিয়া যতই চাপ দিক, ইরান তাদের বৈজ্ঞানিক যাত্রা থামাবে না। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই জাতীয় মর্যাদার, স্বাধীনতার আর সেই অবিচল সংকল্পের যা ইতিহাসে ইরানকে অপরাজেয় করে তুলেছে। শত্রুরা হয়তো ভাবছে চাপ দিয়ে ইরানকে ভাঙা যাবে। রাতের আকাশে বৈরুত যেন প্রস্তুত ছিল এক ভিন্ন দৃশ্যের জন্য। রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান, কিন্তু এটি শুধু একটি আগমন নয়, এটি ছিল এক প্রতীক। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পা রাখলেন লেবাননের মাটিতে। উচ্ছ্বাসে ভরা জনতা হাতে ব্যানার তুলে দিল স্বাগত, যেন ঘোষণা করছে দূর থেকেও আছে এমন এক শক্তি যে কোনো সময় পাশে দাঁড়াবে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে হাজির লেবাননের পররাষ্ট্রমন্ত্রী রদ্রিগে খুরি, ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আমানি, সংসদ স্পিকার নাবিহ বেরি, রাষ্ট্রপতি এবং হিজবুল্লাহ সমর্থক দলগুলোর প্রতিনিধিরা। উপস্থিতির এই সারি শুধু কূটনীতি নয়, এ যেন দুই দেশের বন্ধনের গভীর সাক্ষ্য। লারিজানির কণ্ঠে দৃঢ়তা। ইরান আর লেবানন শুধু দুই রাষ্ট্র নয়, দুই সভ্যতার উত্তরাধিকার। শতাব্দীর পর শতাব্দী ধরে যে সম্পর্কের বীজ বোনা হয়েছে তা আজ আবেগের বাঁধনে জড়ানো। লেবাননের মানুষ কষ্ট পেলে ইরানের মানুষও সেই ব্যথা অনুভব করে। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব, তাদের স্বার্থ রক্ষায় সাহায্য করব। এই সফর কেবল সৌজন্য নয়, ইরানের রাষ্ট্রদূত আগেই বলেছিলেন এই সফর এমন সময় হচ্ছে যখন লেবানন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। কারণ স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বাড়ছে। হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্র করার পরিকল্পনা নিয়ে লেবানন সরকার এগোচ্ছে, যদিও দেশের বড় অংশ এর বিরোধী। কিন্তু ইতিহাস সাক্ষী, 2000 আর 2006 সালের ইসরায়েলি আগ্রাসন ঠেকিয়েছিল হিজবুল্লাহ। আর 2023 থেকে তারা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে দখলকৃত অঞ্চলে হামলা চালিয়ে আসছে, প্রতিবার ইসরায়েলকে হতবাক করে দিয়ে। লারিজানির সফর ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হ্যাশট্যাগ ইরান ইজ সাপোর্ট নট সুপেরিয়র। সাংবাদিক, মুসলিম সম্প্রদায় সবাই বলছে ইরান তত্ত্বাবধায়ক নয়, বরং সত্যিকারের বন্ধু। পশ্চিমা ও ইসরায়েলি প্রচারণা যেখানে হিজবুল্লাহকে ইরানের উপর নির্ভরশীল দেখাতে চায়, এই অনলাইন তরঙ্গ তা ধ্বংস করে দিচ্ছে। পর্দার আড়ালে কিন্তু উত্তেজনা তীব্র। 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি হয়েছিল, যার শর্ত ছিল ইসরায়েলের লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার। কিন্তু দক্ষিণ লেবাননের কয়েকটি কৌশলগত স্থানে এখনও ইসরায়েলি সেনা রয়েছে। এটি জাতিসংঘের প্রস্তাব 1701-এর স্পষ্ট লঙ্ঘন।
শুধু তাই নয়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ৩,৭০০ বারেরও বেশি লঙ্ঘন করেছে সীমান্তে। লেবাননের কর্তৃপক্ষ সতর্ক করছে এটি জাতীয় স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। এই দৃশ্যপটে লারিজানের সফর যেন এক রাজনৈতিক বারুদে আগুন। ইরান স্পষ্ট করে দিচ্ছে লেবাননের প্রতিটি ইঞ্চি মাটির প্রতি তাদের শ্রদ্ধা আছে, আর হিজবুল্লাহর প্রতিটি যোদ্ধার পেছনে রয়েছে তেহরানের নীরব কিন্তু দৃঢ় সমর্থন। গল্পটি তাই শুধু কূটনীতির নয়, এটি এক জোটের যা ইসরায়েল ও তার মিত্রদের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রাতের বৈরুত জানে যখন চারদিক থেকে চাপ বাড়ে, তখন আকাশ ভেদ করে আসে এমন এক মিত্র যার প্রতিশ্রুতি গুলির শব্দের চেয়েও জোরালো। আমরা যে কোনো পরিস্থিতিতে লেবাননের পাশে থাকব। যুদ্ধের ময়দান বদলাচ্ছে, আর সেই বদলের মুখে দাঁড়িয়েছে ইরান, যেখান থেকে উঠে এসেছে এক প্রযুক্তির অদ্ভুত দানব, আবাবিল 3 ড্রোন। এই ছোট্ট কিন্তু মারাত্মক ড্রোনটি শুধু একটি যন্ত্র নয়, এটি ইরানের প্রতিরক্ষা ক্ষমতার প্রতীক, যেখানে কেবল অস্ত্রই নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল একসঙ্গে মিলেমিশে যুদ্ধের রূপান্তর ঘটাচ্ছে। আবাবিল 3 ড্রোন প্রথম তৈরি হয়েছিল আত্মঘাতী ড্রোন হিসেবে, যা 40 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারত। কিন্তু এরপর এই ড্রোন তার পরিধি বাড়িয়ে নেয়, গুপ্তচর বৃত্তি, নজরদারি এবং এমনকি সশস্ত্র হামলার জন্য রূপান্তরিত হয়। এখন এটি একসঙ্গে গোয়েন্দা এবং আক্রমণাত্মক দুটো কাজ করে, যা ইরানের সামরিক পরিকল্পনায় এক নতুন মাত্রা যোগ করেছে। নকশার দিক থেকে আবাবিল 3 একেবারে আধুনিক। এর দেহ হালকা ওজনের যৌগিক উপাদানে তৈরি, যা ড্রোনটিকে বায়ুগতিবিদ্যার দিক থেকে অত্যন্ত নমনীয় এবং দ্রুত করে তোলে। 3 মিটার লম্বা এবং 4.5 মিটার ডানার দৈর্ঘ্য, যা এটিকে ছোট ছোট যানবাহন, মোবাইল গ্রাউন্ড ইউনিট বা এমনকি জাহাজ থেকেও উৎক্ষেপণযোগ্য করে তোলে। এর পিস্টন ইঞ্জিন 2 ব্লেডযুক্ত প্রপেটর চালায়, যা ড্রোনটিকে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে। আর সবচেয়ে বিস্ময়কর কথা হলো 8 ঘন্টা পর্যন্ত বা 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এটি একটানা মিশন চালাতে পারে। একদম মারাত্মক এক প্রতিপক্ষ। ড্রোনটিতে রয়েছে উন্নত অপটিক্যাল সিস্টেম, যার মধ্যে আছে দিনের বেলায় ব্যবহারের ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা এবং রাতের জন্য তাপীয় সেন্সর, যার মাধ্যমে দিনরাত নির্বিঘ্নে লক্ষ্যবস্তুর উপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ সম্ভব। সবচেয়ে বিপজ্জনক হলো আবাবিল 3 নিজের জন্য বহন করতে পারে বিভিন্ন ক্ষুদ্রাকৃতির নির্দেশিত অস্ত্র, ছোট ছোট বোমা থেকে শুরু করে বায়ু থেকে ভূমি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র পর্যন্ত। এগুলো দিয়ে ড্রোনটি যে কোনো স্থির বা চলমান শত্রু লক্ষ্যবস্তুতে একেবারে নির্ভুল আঘাত করতে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে ইরান তার সামরিক কৌশলকে একেবারে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। বিপ্লবী গার্ড সেনাবাহিনী সহ নানা ইউনিট এই ড্রোন ব্যবহার করে গোয়েন্দা ও আক্রমণাত্মক মিশন পরিচালনা করছে। ইরান আজ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধের নতুন চেহারা গড়ে তুলেছে। কেবল অস্ত্রশস্ত্রের জোরে নয়, ডিজিটাল গোয়েন্দা, গোপনীয়তা ও গতিসম্পন্ন আক্রমণের মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। আবাবিল 3 ড্রোন শুধু একটি কৌশলগত ড্রোন নয়, এটি ইরানের প্রযুক্তিগত স্বায়ত্তশাসনের গর্ব। এখন যে দেশগুলো আগে শুধু উন্নত ড্রোন কিনত, তারা আজ চমকে যাচ্ছে ইরানের এই অগ্রগতিতে। আর যেখানে ইরান তার শক্তি প্রয়োগ করছে, সেই অঞ্চলে এই ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিচ্ছে। এই ড্রোনের অস্তিত্ব ইঙ্গিত দেয় ইরান যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য প্রস্তুত, শুধু বল নয়, নতুন এক প্রযুক্তির খেলায় প্রবেশ করেছে, যেখানে ছায়া হয়ে আক্রমণ এবং দিক বদলানোর কৌশলই বড় অস্ত্র। গভীর রাতের আকাশে বিস্ফোরণের আগে যে মুহূর্তটা নীরব, সেই মুহূর্তে আবাবিল 3 ড্রোন উঠে আসে নিজের অস্ত্রশস্ত্র নিয়ে, একেবারে প্রাণঘাতী এক ধ্বনি হয়ে। এটাই ইরানের প্রতিরোধের নতুন চাবিকাঠি, যুদ্ধের মাঠের নয়া প্রহরী, আকাশের অদেখা দিক। গাজার আকাশে গুলির ঝড়, রাস্তায় মুখোশধারী ছায়া, ইসরায়েলের পূর্ণ দখলের পরিকল্পনাকে খোলা চ্যালেঞ্জ। গাজার ভোর, ধোঁয়ায় ঢেকে আছে রাস্তাঘাট, দূর থেকে ভেসে আসছে বন্দুকের গর্জন আর মানুষের স্লোগান। এই অস্থির মুহূর্তে হঠাৎ হাজির হলো তারা, হামাসের আল কাসাম ব্রিগেডের মুখোশধারী যোদ্ধারা। শুধু যুদ্ধ নয়, তারা এসেছে এক অদ্ভুত কারণে, উদযাপন করতে। আইডিএফের অবরোধে শ্বাসরুদ্ধ গাজায় একদল চোর আর লুটেরাকে দমন করেছে হামাসের বিশেষ বাহিনী অ্যারো ইউনিট। তারপরই গাজার আল জালা স্ট্রিটে বেরিয়ে এলো তাদের কুচকাওয়াজ। গলিপথ ভরে গেল মানুষে, কেউ হাততালি দিচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে, আর আকাশ ফুঁড়ে উঠছে উদযাপনের গুলি। তবে এর পেছনে আছে এক গাঢ় অন্ধকার। 2023 সাল থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজার পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই বললেই চলে, লুটপাট, ডাকাতি সবই বেড়েছে কয়েকগুণ। অনেক এলাকায় অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী নাকি ইচ্ছে করে লুটেরাদের মুক্ত ছাড় দিয়েছে।
এর মাঝেই শক্তি প্রদর্শন করছে হামাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এফডিডি সংস্থার বিশ্লেষক জো ট্রুজম্যানের ভাষায়, ভিডিওতে দেখা যাচ্ছে হামাস প্রকাশ্য অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এটা প্রমাণ করে যে ইসরায়েল যতই দাবি করুক, হামাসের ক্ষমতা এখন অটুট। ইসরায়েল বারবার বলেছে তারা নাকি গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ট্রুজম্যানের মতে, স্থল পরিস্থিতি প্রমাণ করছে হামাস শুধু বেঁচে নেই, তারা সক্রিয়ভাবে লড়ছে এবং জনসমর্থন ধরে রেখেছে। এখনো পর্যন্ত ইসরায়েলের বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি। সব জিম্মির মুক্তি, হামাসের পূর্ণ পতন এবং গাজা দখল। বরং বিপরীতটা ঘটছে। প্রায় পুরো গাজা জুড়ে হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আইডিএফ এর বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে তেল আবিব নতুন পরিকল্পনা করেছে, গাজা শহর দখল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে ক্ষোভ, এমনকি ইসরায়েলের ভেতরে অস্থিরতা। কারণ সাধারণ ইসরায়েলিরা মনে করেন গাজা শহরে সামরিক অভিযান মানে বন্দি জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা। আর এই জিম্মিদের নিয়েই এসেছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। হামাস নাকি তাদের যোদ্ধাদের গোপন নির্দেশ দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা জিম্মিদের কাছে পৌঁছায় তবে কাউকে জীবিত রাখা হবে না। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গিয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।